আজকে তোমাদের প্রথম চ্যাপ্টারের নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যে হবে। তোমাদের ক্ষয় কার্যগুলো আগের দিনে হয়ে গেছে, তো আজকে সঞ্চয় কার্যটা হবে। তো এইখানে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে পল্লব গাজনী, নদীবাঁক, অশুক্রাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, খাড়ি আর বদ্বীপের কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং প্রতিটা চেষ্টা করবে তোমাদের প্রশ্নগুলো এখানে বলে দেওয়া আছে যে কী টাইপের প্রশ্ন আসবে, কত নম্বরের সেটাও বলা আছে এবং কিছু প্রাকৃতিক ছবি যেখানে তোমরা স্ক্রিনের মধ্যেও কিছু ছবি দেখতে পাবে যে কিভাবে এগুলো হয়। আমরা চেষ্টা করেছি বোর্ড ওয়ার্কের সাথে সাথে সেগুলোর কিছু ফটোকপি যে কেমন টাইপের সত্যিকারের ন্যাচারাল ভিউ দেখতে হয় সেগুলো আমরা পাশে পাশে দেবো। তোমরা তাহলে এইভাবে দেখো, ভিডিওটি পুরোটা দেখো এবং প্রশ্নগুলো সম্পূর্ণ আলোচনা করা আছে, আলোচনা করব। আচ্ছা, প্রথমত দেখো হেডিংয়ে লেখা আছে মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। তাহলে উচ্চ গতিতে শুধুমাত্র সব থেকে বেশি ক্ষয়কার্য হয়, সঞ্চয় কার্য হতে পারে না। আর মধ্য ও নিম্ন গতি আমরা জানি তিনটে গতির কথা নদীর। আমি যখন প্রথম আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে যখন নদী এরকম করে উচ্চ গতি থেকে এরকম করে যখন নিম্ন গতিতে পৌঁছায়, উচ্চগতি এই পোর্শনটা হয়, মধ্যগতি এই পোর্শনটা, নিম্নগতি এই পোর্শনটা, এরকম গতির তিনটে ভাগ থাকে। এখানে আমরা পড়বো মধ্য আর নিম্ন গতিতে, মানে এখান থেকে এই অংশ পর্যন্ত আমরা এবারে পড়বো যে কি কি হয়। তো এখানে ম্যাক্সিমামটাই কিন্তু সঞ্চয় কার্য হয়, তবে আমি বলছি না যে ক্ষয়কার্য হয় না, খুব কম ক্ষেত্রে ক্ষয়কার্য হয়। তবে লাস্ট পর্যায়ে মানে লাস্ট পর্যায়টাতে মানে অর্থাৎ নিম্ন গতিতে এখানে কিন্তু শুধুমাত্র সঞ্চয় কার্য হয়, তবে ক্ষয় খুব কম হয়। ওই জন্যই আমরা ধরে নিই এটাতে নদীর মধ্য নিম্ন গতিতে পুরোপুরি সঞ্চয় কার্য হচ্ছে। হ্যাঁ, তো এইবারে হচ্ছে দেখো কি কি আমরা ভূমিরূপ পড়বো। প্রথমত এই যে এই দুটো গতিতে কি কি হয়, প্রথমত কি হচ্ছে, ঢালটা প্রচুর পরিমাণে কমে আছে। এই যে এখানে যে ঢালটা ছিল এই ঢালটা এখানে অনেক পরিমাণে কমে গেল। তাহলে কি কি কমছে দেখো, ঢাল কমলো। আর কি হতে পারে, ঢালের সাথে সাথে ঢাল কমলে তার সাথে কি কমবে, গতিবেগ। কিসের গতিবেগ? নদীর জলের গতিবেগ, সেটা কি হবে, কমবে। আচ্ছা, আর কি হতে পারে, ক্ষয় কমবে, ক্ষয় প্রকৃতিটা কমে এবং সাথে বাড়বে কি, বহন ক্ষমতা। নদীর বহন ক্ষমতা প্রচুর পরিমাণে ইয়ে হবে এবং এখানে নিম্নক্ষয়টা খুব কম হয়, পার্শ্বক্ষয় বেশি হয়। পার্শ্বক্ষয় নিম্নক্ষয় মানে আমি আগের দিন বলেছিলাম, যখন নদীর দুপাশে ক্ষয় হবে এটা হচ্ছে পার্শ্বক্ষয়, নদীর মাঝখানটা যখন ক্ষয় হবে সেটা হচ্ছে নিম্নক্ষয়। তো উচ্চ প্রবাহে নদীর নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় কম হয়। মধ্য গতিতে এই জায়গাটাতে নদীর পার্শ্বক্ষয়টা একটু পরিমাণে হয়, ঠিক আছে, এবং সঞ্চয় কার্য সব থেকে বেশি হয়। এর ফলে কি হচ্ছে, যখন মধ্যগতিতে নদী ঢুকছে সেখানে কিন্তু নদীর গভীরতাটা মধ্য ও নিম্ন গতিতে যেহেতু গতিবেগ কমে যাচ্ছে, সঞ্চয় বাড়ছে, সঞ্চয়টা বাড়ে, এর ফলে কি হয়, গভীরতাটা কমে যায়, মানে অগভীর হয়। গভীরতা কি হয়, কমে। মানে ধরো তুমি এক গ্লাস জল নিলে, এক গ্লাস জলের মধ্যে যদি একটু বালি ফেলে দিলে, এরকম করে বালি ফেলতে লাগলে, তাহলে কি হবে, আগে নদীর গভীরতা এতটা ছিল, এখন নদীর গভীরতা কতটা হলো, বালি ফেলতে ফেলতে ভরে গেল, তাহলে নদীর গভীরতা কত হবে, এইটুকু কমে গেল। তো ঠিক সেরকম গ্লাসের মতো আমি যদি নদীর জলটাকে কল্পনা করি, তাহলে এইভাবেই কিন্তু নদীর গভীরতা ধীরে ধীরে কমতে থাকে, ঠিক আছে। তাহলে যে আমি এইটা বোঝালাম যাতে প্রতিটা এরপরে যতগুলো ভূপ্রকৃতি পড়বে, ভূমিরূপ পড়বে, সবগুলোতে এই ব্যাপারগুলো থাকবে। ওই জন্য আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নাও যে যখন নদীর মধ্যগতি এবং নিম্নগতিটা ঢুকছে তখন কি হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্রথমে আমরা ভূমিরূপ পড়ব। ফার্স্ট ভূমিরূপটা হচ্ছে পলল ব্যাজনী। পলল ব্যাজনী, এটা কি হচ্ছে, নদী যখন উচ্চগতি থেকে নিম্নগতিতে আসছে পাহাড় থেকে নেমে, তখন কি হয়, এরকম ধরো পাহাড় আছে অনেকগুলো, এখান থেকে পাহাড় থেকে নদী মাঝখান থেকে নেমে হঠাৎ ঢাল কমে যাচ্ছে, সেই ঢাল কমার স্থানে কি হয়, এরকম একটা অঞ্চল ধরে নিচ্ছি, ঠিক আছে,
এখানে হঠাৎ নদীটা আসছে, নদীটা আসার পরে ঢাল যেহেতু একদম কমে আছে, তখন সমস্ত পলিগুলো এই কাজটাতে জমে যাচ্ছে, এই অংশটাতে। এবং তখন কেমন হয়ে যাচ্ছে দেখতে, এইরকম আকৃতির একটা পাখার আকৃতির ভূমিরূপ তৈরি হচ্ছে। এরকম পাখার আকৃতি, পাখা দেখতে আমরা কি আগেকার দিনে হাত পাখাগুলো কেমন থাকতো, এরকম করে একটা গোল মতো হাত পাখা থাকতো, ঠিক সেরকম এরকম আকৃতির একটা পাখার আকৃতির হয়, বা শঙ্কুর আকৃতিও হয়। শঙ্কু মানে কোনা, চোঙের মতো, দুরকম হতে পারে। একটা চোঙের মতো হয়, যেমন এখানে চোঙের মতো ছবিটা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় সেটা এরকম পাখার আকৃতি হয়, গোলাকারও হয়। তো যখন চোঙের আকৃতি হয় তাকে বলা হয় পলল শঙ্কু, আর যখন ব্যজনী আকৃতি বা ব্যজনী মানে হচ্ছে এরকম পাখার আকৃতি, তখন তাকে বলা হয় পলল পাখা বা পলল ব্যজনী। তো এইরকমভাবে তোমরা ছবিটা করবে। এইটা যদি না পারো, এরকম সাইড যদি না করতে পারো, তাহলে সোজাভাবেও একটা ছবি হয়, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম করে পাহাড় করে করে, দুটো পাহাড় করার পর এই পোর্শনে একটা এরকম পাখার মতো একটা অঞ্চল দেখিয়ে দিও। এবং এখানে কিন্তু অবশ্যই দেখাবে যেটা নদী অংশ, ঠিক আছে? আর এখানে ডট ডট করে দিও, এটা হচ্ছে পলল ব্যজনী, এটা পাহাড়ের অংশ। হ্যাঁ, এরকম করে তোমরা কিন্তু চাইলে দেখিয়ে দিতে পারো এই অংশটা। এখানে লিখে দিও পর্বত, আর এটা হচ্ছে পলল ব্যজনী, পলি সঞ্চিত হয়ে জমেছে। এরকম করে একটা সিম্পল ছবি এঁকে দিও। ওকে, তাহলে এবারে আমরা সেকেন্ড পয়েন্টে যাব, 2 নম্বর পয়েন্ট। এরপরে আমরা দেখবো নদী বাঁক কি, খুব ইম্পর্টেন্ট, এটা 2 বা 3 আসতে পারে অনেকভাবে। নদী বাঁক, এটা দুটো কারণে হতে পারে। এক হচ্ছে যদি একে তো যখন মধ্যগতি বা নিম্নগতিতে ঢুকছে, তখন ঢালটা তো প্রচুর কমে আছে, সঞ্চয় পদার্থ প্রচুর পরিমাণে বেড়ে আছে, তখন কি হয়, সঞ্চয়জাত পদার্থগুলো নদীর গতিপথে পড়ে যায়, ওর ফলে নদীর গতিপথটা রুদ্ধ হয়ে যায়, যেতে পারে না, আটকে যায়। হ্যাঁ, তখন কি হয়, নদী এঁকে বেঁকে প্রবাহিত হয়। এরকম করে এঁকে বেঁকে প্রবাহিত কেন হয়, এখানে পলি সঞ্চয় হয়ে যায়, এখানে পলি সঞ্চয় হয়ে যায়, প্রচুর পরিমাণে সঞ্চয় জমতে থাকে, ওই জন্য নদী বেঁকে যায়। অথবা আরেকটা কারণ বলা যেতে পারে, কোনো ভূমিরূপের জায়গাতে যদি কোনো কঠিন শিলা অবস্থান করে, তখন কঠিন শিলাটা ক্ষয় না হতে পেরে অনেক সময় এরকম এঁকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে নদী বাঁক, ঠিক আছে? তাহলে এবং এখানে কতগুলো পয়েন্ট আছে নদী বাঁকের মধ্যে। একটা হচ্ছে খাড়া পাড়, 2 নাম্বার হচ্ছে ঢালু পাড়, ঠিক আছে? হ্যাঁ, এই দুটোই আছে পয়েন্ট, খাড়া পাড় আর ঢালু পাড়। এটা কি ব্যাপারটা কি, যখন নদী যাচ্ছে এরকম ভাবে বেঁকে আছে, তখন যে অংশে এরকম করে নদী যাওয়ার সময় যে অংশে নদীটা ডাইরেক্ট, নদীর জলটা ডাইরেক্ট ধাক্কা খাচ্ছে, মানে এই দেখো এইদিকে যখন নদীটা এরকম করে যাচ্ছে, এই অংশে প্রচুর পরিমাণে ক্ষয় হয়, এই জায়গাটাতে, এই অংশটাতে। এই অংশটা হচ্ছে খাড়া পাড় তৈরি হয়। হ্যাঁ, এটা যদি আমি একটু ভালো করে এঁকে দেখাই, তাহলে এরকম দেখতে হয়। এই জায়গাটা অনেকটা ঢালু হয়, এরকম হয়, প্রচুর ক্ষয় হয়, তো এই জায়গাটা ক্ষয় হয়ে যায়। এবং ঠিক অপোজিট অংশ, মানে এই দিকটাতে, এই দিকে অতটা গতিতে কিন্তু নদীটা যেতে পারে না, এদিকে যখন নদীটা প্রবাহিত অতটা ধাক্কা খেতে পারে না, ওই জন্য এই অংশটাতে আস্তে আস্তে এই অংশটাতে পলিগুলো জমতে শুরু করে। নদীটা এরকম দুমুখ হয়, এরকম করে হয়, তো এই অংশে সঞ্চয় হচ্ছে। তাহলে এই জায়গাটা কি হয়ে যায়, ঢালু পাড়, এটা হচ্ছে ঢালু পাড়, আর এই দিকটা হচ্ছে খাড়া পাড়। খাড়া কেন হচ্ছে, ক্ষয় হচ্ছে বলে, এই জায়গাটা হচ্ছে ক্ষয় হচ্ছে, তাই এই জায়গাটা হচ্ছে খাড়া পাড়। আর এই ওর ঠিক বিপরীতে, খাড়া পাড়ের বিপরীতে থাকে সঞ্চয় হয়, ওই জন্য এই জায়গাটা কি হয়, ঢালু পাড় তৈরি হয়, ঠিক আছে? এটা একটু ভালো করে 2 বা 3-এর জন্য করে রাখবে, আমি পড়াতে পড়াতে তোমাদেরকে বলে দিচ্ছি 2 বা 3-এর জন্য। আচ্ছা, এই নদী বাঁকটা অ্যাকচুয়ালি ইংলিশে বলা হয় এটাকে মিয়েন্ডার। তো মিয়েন্ডার নামটা এসেছে মিয়েন্ড্রেস, তুরস্কের একটা নদী আছে, সেই মিয়েন্ড্রেস থেকে এসেছে মিয়েন্ডার। এটা অনেক সময় নদী বাঁক বা মিয়েন্ডার রুটও কিন্তু দেয়, 2 রকম ভাবে তোমাদেরকে করে রাখতে হবে। মিয়েন্ডার, এটা আমি লিখে রাখছি, এটা একের জন্য আছে মিয়েন্ডার কি।
তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা কিছু ন্যাচারাল ফটো দেখতে পারো। পল্লব ব্যাজনের একটি ফটো দেওয়া থাকবে এবং খারাপ আর এখানেও নদী বাঁকেরও একটা ছবি দেওয়া থাকবে। তোমরা একটা ন্যাচারাল ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং তোমরা সেটা দেখতে পারো। নেক্সট ভূমিরূপ আমরা করব অশ্বক্ষুরাকৃতির হ্রদ। 3 নাম্বার আমরা করব অশ্বক্ষুরাকৃতি হ্রদ। ওকে, এটা কিন্তু আগেরটা যেমন 2 বা 3-এর জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 2 মার্কসের দেয় অনেক সময়। উনি ছবি দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, সংজ্ঞার সাথে একটা রাফলি স্কেচ দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেখানে যদি সংজ্ঞাটা তোমাদের মোটামুটি ভালোভাবে লিখলেও যদি ছবি দাও তাহলে একদম 2-এ 2 পেয়ে যাবে, বা 3-এ দিলে সেটা চেষ্টা করবে ছবি দেওয়ার। আচ্ছা, এটা একটু মনে রাখবে যে এটা কিন্তু ক্ষয় এবং সঞ্চয় দুটো কার্যের ফলেই হয়, এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, ক্ষয় মানে কিন্তু নিম্ন ক্ষয় নয়, একদমই নয়, পার্শ্ব ক্ষয়। ক্ষয় ও সঞ্চয় কার্যের দুটো একসাথে হয়। হ্যাঁ, আর এটা অবশ্যই পার্শ্ব ক্ষয়, এটা আমি লিখিয়ে দিই, এটা পার্শ্ব ক্ষয়। হ্যাঁ, দুপাশের ক্ষয়টা। তো এটা কি হচ্ছে, যখন সমভূমি প্রবাহে নদী কি হয়, অনেকটা বেঁকে যায় যেহেতু ঢাল কমে যাচ্ছে, এবং বাঁকতে বাঁকতে এমন একটা সময় আসে যেখানে ওই বাঁক অংশটা পুরোপুরি দুটো প্রান্ত জুড়ে যায় এবং অন্য অংশটি সোজাভাবে প্রবাহিত হয়ে চলে যায়। সংজ্ঞাতে এটা কিছু বোঝা যাবে না, কিন্তু খুবই ইজি যদি এটা ছবি আকারে দেখি। প্রথমে রিভার কেমন থাকে, এরকম করে এরকম রিভার থাকে, প্রবাহিত হয়। তারপর কি হয়, ধীরে ধীরে আরো বাঁক হয়, বাঁক হতে শুরু করলো, এরকম করে বাঁক হতে শুরু করলো। হ্যাঁ, এরপরও আরো বাঁক হয় যখন এরকম করে, যখন যতটা তো সমভূমির দিকে যাবে, যতটা নিম্ন গতিতে যাবে নদী, তত বেশি বাঁক হতে শুরু করবে। এরকম করে বাঁক হতে হতে, আচ্ছা নিচে ছবিটা দেখা যাচ্ছে না, জাস্ট এ মিনিট, তোমাদের ছবিটা এঁকে দেখায় তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। প্রথমত নদী এরকম ভাবে একটা বেঁকে অবস্থান করে, এরকম করে যায়। যখন নদী আঁকবে অবশ্যই কিন্তু তার তীর চিহ্নগুলো দিয়ে দেবে যে কোন দিকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, নদীতে অলওয়েজ তীর চিহ্ন দিতে হয়। এরপরে নদী আরেকটু বেশি বাঁকতে শুরু করলো, যত আস্তে আস্তে, কেন বাঁকবে, কারণ এখানে সঞ্চয় পদার্থগুলো আস্তে আস্তে জমতে শুরু করলো, ওই জন্য নদীর বাঁকটা ধীরে ধীরে বেশি হতে লাগলো। ঠিক আছে, কোথায় সঞ্চয় পদার্থগুলো, এই অংশগুলোতে সঞ্চয় পদার্থগুলো বেশি জমতে শুরু করে, এই অংশগুলোতে। ঠিক আছে, যত বেশি সঞ্চয় হবে, যত বেশি নিম্ন গতিতে যাবে প্লেন এরিয়াতে, সমতল এরিয়াতে, তত বেশি বাঁকবে। এরপরও সেকেন্ড স্টেজের পর থার্ড স্টেজে আরো বাঁকবে, এইটা আরো উপর দিকে উঠে যাবে, এটা নিচের দিকে নেমে যাবে, দেখতে অনেকটা এরকম মতো হবে, এরকম আকৃতির হয়ে যাবে। এরকম আকৃতির হবে, এবং সেখানে কি হবে, সেখানেও কিন্তু কোন অংশে সঞ্চয়গুলো হবে, এই অংশগুলোতে সঞ্চয়টা হবে, এই অংশগুলোতে, এই অংশটাতেও সঞ্চয় হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডট ডট করছে এগুলো হচ্ছে সঞ্চয়। এরপরে এমন একটা পর্যায়ে আসবে যেখানে ব্যক্তি ব্যক্তি এই দুটো অংশ কাছাকাছি চলে আসবে, এবং কাছাকাছি আসার পর এই দুটো কেটে এই অংশটা নিচের দিকে নেমে যাবে এবং এটা ওপরে রয়ে যাবে। মানে আমি যদি এটা আঁকি তোমাদের, এখানে একটু ছোট্ট করে আঁকছি, মানে এখানে নিচে তোমরা দেখতে পাবে না, এখানে একটু এঁকে দিচ্ছি, ওটা শেষ পর্যায়ে দাঁড়াবে এরকম, নিচের অংশটা কেটে বেরিয়ে যাবে, আর এই অংশটা এরকম অ্যাকচুয়ালি ছিল এরকম, কিন্তু ওরা কি হবে, আস্তে আস্তে এই অংশটা কেটে নিচের দিকে নেমে যাবে, নিচে নেমে এরকম একটা খুরের আকৃতি, ঘোড়ার যে খুর হয় ওই আকৃতির একটা আকৃতি রয়ে যাবে। এবং যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করছি, এবং কি হবে, এই বাকি দুটো প্রান্ত মিলে একটা সোজা প্রবাহ পথ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো একটু রিভারের তীর চিহ্ন কিন্তু অবশ্যই দিয়ে দেবে, রিভার যখনই আঁকবে তীর দেবে। তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে, ম্যাপ পয়েন্টিংও কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে এরকম একটা পর্যায়ে হবে। তো এটা ছবিটা দেওয়ার চেষ্টা করবে, যদি 2 বা 3-এ আসে তাহলেই দেবে, কারণ
অনেকগুলো স্টেপ আছে, তো 4টে স্টেপ রয়েছে। তো এটা এই যে অংশটা রইলো এটা হচ্ছে ঘুরের মতো আকৃতি, আলাদা হ্রদের আকারে রয়ে গেল, এবং এই অংশগুলোতে সঞ্চয়গুলো থাকলো, এই অংশগুলো সঞ্চয় হলো, এবং বাকি অংশটা সোজা আকারে চলে গেল। এটা হচ্ছে অষ্টপ্রাকৃতিক হ্রদ। ওকে, তোমাদের এরই একটা ন্যাচারাল ফটো দেওয়া হয়েছে, দেখে নিও স্ক্রিনে। নেক্সট মুভিটা হচ্ছে প্লাবন ভূমি। দেখো এটা কি বলছে না, যখন প্রথমত আমরা কি জানলাম, যখন সমভূমিতে আসছে তখন ঢালটা কমে যাচ্ছে এবং ঢালের ফলে গতিবেগ কমছে এবং সঞ্চয়ও বাড়ছে। এর ফলে কি হচ্ছে, গভীরতাটা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। কিসের গভীরতা? নদীর গভীরতা। এবং যে উপত্যকাটা গঠিত হয়, মানে নদীর দুই পাশে যে অঞ্চল সেটাকে তো উপত্যকা বলে, সেই উপত্যকা অঞ্চলে অগভীর হয়ে পড়ছে। এবং কি হচ্ছে, এখানে ধরো এরকম একটা অঞ্চল, এই অঞ্চল দিয়ে নদী গেছে, এটা হচ্ছে নদী। তো এই অঞ্চল দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এবং যখন কি হচ্ছে, বন্যা হচ্ছে, তো এই দুপাশাতে পলি সঞ্চয় হয়ে পড়ে এরকম একটা অগভীর অংশ। এইগুলো হচ্ছে উপত্যকা, এই দুপাশটা হচ্ছে উপত্যকা। এই যে এই পোর্শনটা আর এই পোর্শনটা হচ্ছে উপত্যকা অঞ্চল। তো কি হচ্ছে, এখানে যখন বন্যা হয় তখন এই নদীর জলটা এখানে ধরে রাখতে পারে না, এই দুপাশে পুরো ছাপিয়ে যায়, দুপাশে একদম এই উচ্চতা পর্যন্ত, উঁচু পর্যন্ত পুরো দুপাশে চলে যায়। এবং তখন কি হয়, নদীগর্ভে সঞ্চিত সমস্ত পলিগুলো এই দুপাশে ছড়িয়ে যায়, ছড়িয়ে একটা লেয়ার হয়ে যায়। এই অঞ্চলে পলিগুলো একটা লেয়ার হয়ে যায়, এই যে, ঠিক আছে। এই অঞ্চলটা হচ্ছে প্লাবনের ফলে যে নতুন পলিটা সঞ্চিত হলো সেইটাকে বলছে প্লাবনভূমি। এই পোর্শনে প্লাবনভূমিটা তৈরি হয়, এই যে এখান থেকে এই অংশ পর্যন্ত প্লাবনভূমিটা তৈরি হচ্ছে, এই অংশটাতে, ঠিক আছে। এটা হচ্ছে প্লাবনভূমি এরিয়া। এই যে এখানটা, এই অঞ্চলটা কি হয়, খুব উর্বর হয়, নতুন পলি সঞ্চিত হয়, নতুন পলি খুবই উর্বর হয়। এর যদি তুমি বৈশিষ্ট্য দেখো, প্লাবনভূমির বৈশিষ্ট্য হচ্ছে প্রথমত থাকবে প্লাবনভূমি খুব উর্বর হয়। আমরা জানি প্রত্যেকটা দেশই নদীমাতৃক দেশ, আমাদের ম্যাক্সিমাম দেশই নদীমাতৃক দেশ। তো ওই প্লাবনভূমিগুলোতেই মেনলি তখন সভ্যতা গড়ে উঠতো, কারণ এখানে খুব উর্বর থাকতো, কৃষিকাজে সুবিধা হতো, সামনেই জল থাকতো ওই জন্য। এবং এই উর্বর প্লাবনভূমি কি কৃষির অনুকূলও হতো। হ্যাঁ, আর এখানে একটা স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে, যেটা এর পরবর্তী ধাপই হচ্ছে স্বাভাবিক বাঁধ, সেটা দেখবো। আর এই স্বাভাবিক বাঁধই অনেক সময় যোগাযোগের মাধ্যম রূপে ব্যবহৃত হতো, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভূমিরূপ। এরপরে আরেকটা 5 নম্বরের ভূমিরূপ হচ্ছে, সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। এর সাথে পুরোপুরি জড়িত, অনেক সময় একসাথে থাকবে তোমাদের প্লাবনভূমি ও স্বাভাবিক বাঁধও থাকতে পারে, বা আলাদাভাবে থাকতে পারে। আচ্ছা, এটা কি, যখন প্লাবনভূমিতে নদীর বন্যার জলটা ঢুকে গেল, ঢুকে আবার তো ফেরত যাবে, সারা জীবন তো জলটা থাকবে না। তো যখন ফেরত হয়ে যাবে তখন কি হয়, আস্তে আস্তে এই নদীর দুপাশের এই পোর্শনটা যেখানটা আমি ছেড়ে রেখেছি, এই পোর্শনটা কিন্তু একটু উঁচু হয়ে যায়, এই পোর্শনটা একটু উঁচু হয়ে যায়, এরকম করে উঁচু অংশ হয়ে যায়। এই পোর্শনটা একটু উঁচু হয়ে যায়। কেন উঁচু হয়ে যায়? ওই যে যখন প্রতি বছর এই ব্যাপারটা হতে হতে এই দু পোর্শন একটু উঁচু আকৃতি হয়ে যায় বলে পলি জমতে জমতে একটা বাঁধ তৈরি করে। বাঁধ মানে জিনিসটা যদি আমি একটা রাফ স্কেচে আঁকি, এই পোর্শনে দেখো, তাহলে জিনিসটা দাঁড়াবে এইরকম, এইটা নদী এইরকম, ঠিক আছে। এটা হচ্ছে নদীর এলাকাটা। তাহলে এই যে উঁচু দুপাশ, এই দুটো হচ্ছে স্বাভাবিক বাঁধ, এই দুটো স্বাভাবিক বাঁধ। এটা মেনলি প্রতি বছর বন্যা হতে হতে এটা হয়। এটা মেনলি ভারতের গঙ্গাতেও দেখা যায়, উপনদীতেও, আমাদের গঙ্গার তার উপনদীগুলিতে দেখা যায়, মিসিসিপিতে দেখা যায়, এবং প্লাবনভূমিও কিন্তু ওই নীল নদ, আমাজন, মিসিসিপি এগুলোতে দেখা যায়। পরবর্তী ভূমিরূপ হচ্ছে খাঁড়ি। খুব ছোট্ট 1-2 লাইনের থাকে খাঁড়ি। তারপরে থাকছে বদ্বীপ, সব থেকে ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এটা 3 আসতে পারে, 5 আসতে পারে, 2 আসতে পারে বদ্বীপটা, ওকে।
তো আজকে প্রথমে আমি খাড়িটা দেখাবো। খাড়ি হচ্ছে যখন নদী একদম মোহনা অঞ্চল বলে নদী যখন সমুদ্রে মিশছে, কোনো নদী এসে যখন সমুদ্রে মিশছে, এরকম করে সমুদ্র অঞ্চলে মিশছে, তখন অনেকগুলি ভাগে বিভক্ত হয়ে যায়। ওই যে সংকীর্ণ পথটা যেখানে নদী সমুদ্রতে মিশছে, সেই মোহনা অঞ্চলটা যেখানে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটা প্রবল মোহনা অঞ্চলকে খাড়ি বলা হয়। এক লাইনে উত্তর হবে জোয়ার ভাটা প্রবল মোহনা অঞ্চল। মোহনা মানে কোন জায়গাটা? যখন একটা নদী, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে সমুদ্র, ঠিক আছে, নদী আর সমুদ্র যেখানে মিশছে সেই অংশটাকে বলা হচ্ছে মোহনা। তো এইখানে মেনলি খাড়িটা তৈরি হয়, খুব সংকীর্ণ আকৃতির খাড়ি হয়, এবং এখানে কি হয়, নদী এবং সমুদ্রের জল মিশছে, যেটা নদীরোধ হয়, এবং সঞ্চয় কার্যের ফলে এখানে নানা রকম স্পিট, বদ্বীপ, লেগুন এখানে তৈরি হয়। এর পরের এটাই হচ্ছে ভূমিরূপটাই হচ্ছে বদ্বীপ, ঠিক আছে, যেটা বললাম গুরুত্বপূর্ণ। বদ্বীপ ব্যাপারটা কি? বদ্বীপ হচ্ছে মেনলি, প্রথমত বদ্বীপ কথাটা এসেছে ডেল্টা, এরকম ডেল্টা আকৃতির হয় একটা, এরকম ডেল্টা আকৃতি থেকে বদ্বীপ নামটা এসেছে। এখানটা কিন্তু থাকবে, এটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে, ছবিটাও এঁকে দিতে হবে যে কীভাবে বদ্বীপ নামটা এসেছে। তাহলে মেনলি কি হয়, প্রবাহ পথে একদম শেষে যখন নদী সমুদ্রের পথে মিশছে, ঠিক এই পোর্শনে যখন একদম মুখটাতে সংলগ্ন এলাকায় মোহনাতে কি হয়, নদীবাহিত পলি সঞ্চিত হয়ে পড়ে একটা ত্রিকোণাকার মাত্রাহীন ডেল্টার মতো গঠন বা ভূমিরূপ তৈরি হয়। এইটাই হচ্ছে বদ্বীপ। বাংলাতে ওটাকে ডেল্টাটা অনেকটা বয়ের মতো দেখতে, ওই জায়গাটাকে বদ্বীপ ধরে নেওয়া হয়, ঠিক আছে। তাহলে কি বললাম, নদী যখন সমুদ্রে মিশছে, সমুদ্রে মেশার সময় প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়ে এখানে একটা বদ্বীপ তৈরি করে দিচ্ছে। এখানে পলি সঞ্চিত হয়ে পড়ে জমে একটা বদ্বীপ তৈরি করছে। প্রথমে বদ্বীপ নাম ছিল না, প্রথমে এটা যখন আবিষ্কার করেছিল ভূগোলবিদরা, এটা ডেল্টা আকৃতির মতো হতো, সেটা বাংলাতে বয়ের মতো বলে ওটাকে নাম দেওয়া হয়েছে বদ্বীপ। ওকে, তো এই বদ্বীপ গঠনের জন্য প্রথমত বদ্বীপের অনেক ভাগ আছে, সেটা পরে পড়বো। তার আগে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থা, এখানে একটা প্রশ্ন আছে 3 নম্বরে, যে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাগুলি কি কি? অনুকূল অবস্থা এটা আছে মোটামুটি 2 থেকে 3, ঠিক আছে, 2 বা 3-এ আসতে পারে। ওকে, এটা অনেক সময় আসে যে বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাগুলি কি কি। প্রথমত, বদ্বীপ গঠনে যদি খুব বেশি ঢাল থাকে তাহলে কিন্তু হবে না। বেশি ঢাল থাকলে কিন্তু একদমই বদ্বীপ হবে না। কেন? যদি নদীর ঢাল এরকম থাকে তাহলে পুরো বালিগুলোকে নিয়ে ও পেরিয়ে চলে যাবে, কোনো বদ্বীপ গঠন করতে পারবে না। কিন্তু যদি হালকা মৃদু ঢাল থাকে এরকম টাইপের, তাহলে হালকা মৃদু ঢাল বদ্বীপের পক্ষে ভালো। কারণ যদি একদমই ঢাল না থাকে তাহলে বালি এখানেই থেমে যাবে, বালিগুলো পলি সঞ্চয়গুলো, তখন কিন্তু বেশি দূর নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্য একটু ঢাল প্রয়োজন, যেখানে বালিগুলোকে নিয়ে যেতে হবে। কারণ বদ্বীপ গঠনের প্রধান উপাদানই হচ্ছে পলিগুলো, সঞ্চিত বালিকণা, পলিকণা, এগুলো হচ্ছে বদ্বীপ গঠনের প্রধান উপাদান, ঠিক আছে। নদীর বদ্বীপ গঠনের অনুকূল অবস্থায় এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, 3 নম্বরের জন্য অনেক সময় আসে, সেই জন্য পয়েন্টগুলো লিখে দিলাম। ফার্স্ট হচ্ছে মৃদু ঢাল, ওটা বোঝালাম যে একটু ঢাল না হলে বালিটা প্রবাহিত হতে পারবে না এবং ওখানে সঞ্চয় হতে পারবে না। তো এক জায়গাতে প্রবাহিত হয়ে এক জায়গায় যদি সঞ্চিত হয় তাহলে কিন্তু এখানে বদ্বীপ তৈরি হবে, ঠিক আছে, একটা দ্বীপের মতো তৈরি হবে, যেখানে আস্তে আস্তে বাসস্থান গড়ে ওঠে, গাছপালা গড়ে ওঠে, একটা মানুষের বা একটা আবাসস্থল গড়ে ওঠে। তো সেটা হতে গেলে সঞ্চয়টা হতে হবে। সঞ্চয় হতে গেলে তখনই সঞ্চয় হবে যদি বালিগুলো ঠিকঠাকভাবে এসে পৌঁছায়, এবং সেই পলি বালি সঞ্চিত পদার্থগুলো আসবে যদি সামান্য ঢাল দেয়। খুব বেশি ঢাল হলে বালিগুলোকে নিয়ে চলে যাবে সাগরে, সেক্ষেত্রে কিন্তু কোনো বদ্বীপই গড়ে উঠবে না। যেমন নর্মদা, তাপ্তি নদীতে কোনো বদ্বীপ গড়ে উঠতে পারেনি, কারণ ওই সব জায়গাতে প্রচুর পরিমাণে ঢাল রয়েছে, মোহনাগুলোতে প্রচুর ঢাল রয়েছে। নেক্সট বলেছে অগভীর নদী মোহনা। নদী মোহনাটা কিন্তু অগভীর হতে হবে। নদী মোহনা মানেই বলেছি যেখানে নদী মিলিত হচ্ছে, নদী এবং সমুদ্র যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে মোহনা। তাহলে ওটা যদি অগভীর হয়, মানে বেশি গভীর হয়ে গেলে পলিগুলো মাটিতে রয়ে যাবে, অগভীর হলে পলিগুলো সঞ্চয় করতে পারবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে বৃহৎ নদী অববাহিকা। নদী অববাহিকা যত বেশি হবে পলির পরিমাণও বাড়বে। নদী অববাহিকা মানে কি বলেছিলাম, যে অঞ্চল বরাবর নদী প্রবাহিত হয়। নদী এরকম করে যদি প্রবাহিত হয়, এরকম ভাবে অনেক শাখা প্রশাখা নিয়ে, তাহলে এই অঞ্চলটাকে বলবো নদী অববাহিকা।
তাহলে যত বড় নদী অববাহিকা হবে তত বেশি পলি সঞ্চিত হবে, তত বেশি ভালো বদ্বীপটা গড়ে উঠতে পারবে। তারপর হচ্ছে দুর্বল শিলা। নদীর ধারণ অববাহিকাতে যদি অনেক সময় শিলার গঠন প্রকৃতি যদি দুর্বল হয়, এই অঞ্চলে যদি একটু পাললিক শিলা দ্বারা গঠিত হয়, আগ্নেয় শিলা দ্বারা গঠিত না হলে বা ব্যাসল্ট দিয়ে না গঠিত হলে তাহলে খুব ভালো হয়। পাললিক শিলা দ্বারা হলে অনেক সময় ক্ষয়টা বেশি হবে। এবারে শিলা যদি ক্ষয় হয় তবেই আমরা পলি পাবো। শিলা থেকে কোনো শিলা থেকে ক্ষয় হয়ে তো আমরা পলিগুলো পাই, এগুলো টুকরো হয়ে তো আমরা পলিটা পাচ্ছি। ওই জন্য যদি দুর্বল শিলা হয় তাহলে বেটার। নেক্সট হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা হলে জোয়ার ভাটা যদি খুব বেশি হয় তাহলে পলিগুলো নিয়ে চলে যাবে, সেক্ষেত্রে জোয়ার ভাটা খুব একটা বেশি ভালো হওয়াটা ভালো নয়। তাই বেশি জোয়ার ভাটা হলে কিন্তু যেমন তাপ্তি, নর্মদা এই নদীগুলোতে খুব প্রচন্ড জোয়ার ভাটা হয়, ওই জন্য বদ্বীপ গড়ে উঠতে পারে না চট করে, মানে ওঠেই না, ওখানে বদ্বীপই নেই, বদ্বীপহীন নদী মোহনাগুলো। নেক্সট হচ্ছে বেশি লবণতা। যদি সমুদ্র জলের লবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু দ্রুত হারে পলি বদ্বীপ সৃষ্টি করতে পারে, পলিগুলো তাড়াতাড়ি বয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, লবণযুক্ত জলে খুব ভালো পলি নিয়ে যেতে পারে, ওই জন্য লবণতা যদি খুব বেশি হয় তাহলে ভালো একদিকে। তাহলে এই হচ্ছে কতগুলো পয়েন্ট, অনুকূল অবস্থার কতগুলো পয়েন্ট দিলাম। এবং এতদূরই থাক, নেক্সট দিন আমি পড়াবো হচ্ছে তোমাদের বদ্বীপের যে ভাগগুলো, এর এখনো এটা বাকি আছে, বদ্বীপের 3টি ভাগ, ওটা আলাদা করে 3 নম্বরে আসে। তাহলে একটা হলো বদ্বীপ সংজ্ঞা পড়বে, উদাহরণ পড়বে, উদাহরণ হিসেবে মাথায় রাখবে গঙ্গা বদ্বীপ হচ্ছে সব থেকে মানে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হচ্ছে পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। ওকে, এরপরও বদ্বীপের পরেও আরেকটা ভূমিরূপ আছে, এটা নেক্সট দিনে পড়াবো, এবং বদ্বীপের ভাগটা বাকি রইল। আজকে এতটাই থাকলো, থ্যাংক ইউ।